এলিজাবেথ হয়েছে। এলিজাবেথন এই যে নাকি, দেখো জি স্যার। জর্জ চ্যাপম্যান, এই যে দেখতে পাচ্ছ কোন এই যে দেখো তো, এলিজাবেথিয়ান এইজ। এলিজাবেথান এইজ। এই দেখো বলছে জর্জ চ্যাপম্যান ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট, ট্রান্সলেটর অ্যান্ড পোয়েট। হি ওয়াজ আ ক্লাসিক্যাল স্কলার হুজ ওয়ার্ক শোজ দ্য ইনফ্লুয়েন্স অফ স্টোইসিজম। আচ্ছা, তো যাই হোক, বলছে জর্জ চ্যাপম্যান কিসের জন্য বিখ্যাত, দেখো হি ওয়াজ আ ক্লাসিক্যাল স্কলার হুজ ওয়ার্ক শোজ দ্য ইনফ্লুয়েন্স গেল। চ্যাপম্যান ইজ seen as an anticipator of the metaphysical poets of 17th century. He is best remembered for his translator of Homer's Iliad and Odyssey. ঠিক আছে তো, এগুলোর জন্য তিনি বেশি বিখ্যাত। হু ইজ, দেখো হু ইজ চ্যাপম্যান ইন চ্যাপম্যানস হোমার। তাহলে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার মানে কি, মনে করো জন কিটস কি করেছেন, এখন ইংরেজিতে ট্রান্সলেট করা হোমারের বইগুলো কিনেছেন, কিনে কি করেছেন তিনি পড়ছেন, হ্যাঁ। তো তিনি যখন পড়ছেন, পড়তে পড়তে মনে হলো তিনি যেন একটা জগতই আবিষ্কার করে ফেলেছেন, হ্যাঁ। এটা যেন নতুন একটা আবিষ্কার। মানুষ তো বিভিন্ন কিছু আবিষ্কার করে, সরাসরিরে গিয়ে দ্বীপ আবিষ্কার করে, সমুদ্র আবিষ্কার করে, জঙ্গল আবিষ্কার করে, কত কিছু আবিষ্কার করে। কিন্তু এই চ্যাপম্যানসের ট্রান্সলেশনের যে হোমার, এইটাকেই দেখে তিনি অবাক হয়ে গেছেন। তাই বলছে অন ফার্স্ট লুকিং, মানে প্রথম দেখাতেই, মানে প্রথম পড়েই বা তিনি এর ভিতরে ঢুকেই অবাক হয়ে গেছেন, হ্যাঁ। তাই বলছে দেখো যে ইট টেলস অফ কিডস সেন্স অফ ওয়ান্ডার অ্যান্ড অ্যামেজমেন্ট আপন ফার্স্ট রিডিং দ্য ট্রান্সলেশন অফ দ্য ওডিসি বাই এলিজাবেথান প্লে রাইট জর্জ চ্যাপম্যান। তাহলে জর্জ চ্যাপম্যান ট্রান্সলেট করেছেন ওডিসি। এই ওডিসিটা পড়েই তিনি কেমন হয়েছেন, পুরো অ্যামেজড হয়ে গেছেন, ওয়ান্ডার স্টাক হয়ে গেছেন, যে বিশাল ব্যাপারে তো অন্য জগতের অন্য কাহিনী, হ্যাঁ, যেটা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করার মতো। যেমন ইউরোপিয়ানরা যখন ভারতীয় উপমহাদেশে আসলো, বা যখন তারা সমুদ্র পাড়ি দেওয়া প্রথম শুরু করলো, একটা জিনিস ভাবো তো, এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, তাই না? এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল না, এত রাস্তা পাকা ছিল না, গরুর গাড়ি দিয়ে চলতো, ইঞ্জিন চালিত গাড়ি ছিল না। ইঞ্জিন চালিত গাড়িতে কি শেক্সপিয়ারের সময় হয়েছে আবিষ্কার, বলো তো? সেখানে না স্যার। ঘোড়ায় টানা আচ্ছা। গাড়িতে চলছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে, ঘোড়ায় চড়ে যাচ্ছে হয়তোবা, হ্যাঁ। তাহলে এখন ঢাকায় যেতে আমাদের দেখাচ্ছে, এক সময় ঢাকায় যেতে আমাদের মেহেরপুর থেকে মোটামুটি 24-48 ঘন্টা লেগে যেত। এক ফেরি পার হতেই, মোটামুটি ফেরি পার হতেই, দুটা ফেরি পার হতে হতো, ঠিক আছে তো। সেই ফেরি পার হতেই আমাদের কয়েকদিন সময় লেগে যেত, মানে ব্যাপারটা এরকম, হ্যাঁ। কিন্তু এখন সেতু হওয়ার কারণে রাস্তাগুলো চওড়া হচ্ছে। দেখো আগে চিকন রাস্তা ছিল, গতি বেশি বাড়ানো যেত না, রাস্তা চওড়া হয়ে গেছে, অটোমেটিক গতি উঠে যাবে। আগে 40-50 কিলোমিটার বাসের গতি ছিল, এখন মোটামুটি 70-80 কিলোমিটারে আগাচ্ছে মনে করো, হ্যাঁ। এই গতিতে, যেটা আগে এই তো কিছুদিন আগে যেটা 12 ঘন্টা লাগতো, এখন সেটা 6 ঘন্টা লাগতেছে। তাহলে কত ইয়া হয়ে গেছে। কিন্তু একটু কল্পনায় ভাবো যে সেই সময়ে, হ্যাঁ, সেই সময়ের কথা, যখন মানুষ মানে কি নতুন একটা জায়গায় গেলে অবাক হয়ে যেত, ঠিক আছে তো। নৌকাতে উঠে নতুন একটা জায়গাতে গেলেই তারা নতুন কিছু ফাইন্ড আউট করে ভাবতো, হ্যাঁ, ভাইরে কোথায় চলে এসেছি। বুঝতে পেরেছো? মানুষ শুধু তখন কনফাইন্ড ছিল একটা নির্দিষ্ট সীমার ভিতরে। যেমন একটা গরিব একটা মানুষ মনে করো, হ্যাঁ, যে কোনোদিন তার গ্রাম বা আশেপাশের গ্রাম ছাড়া আর কোথাও যায়নি, তাকে যদি ঢাকা শহরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় বা নিয়ে গিয়ে রাখা হয় চোখ বন্ধ করে, সে কি করবে বলো? হুম সে কি কিছু অবাক হয়ে যাবে স্যার। সে কি কিছু অবাক বুঝে, হয়ে যাবে সবকিছু অবাক হয়ে দেখে। যাবে না? তো ওই রকম আর কি ব্যাপারটা। মানে সেই অবাকটা একটু ভাবো, যে তিনি এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলছেন, একটা সনেটে লিখে ফেলছেন, যে এত অবাক তিনি হয়েছেন, হ্যাঁ, যে তিনি এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলছেন। তারপরে দেখো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু দেখি, দেখো বলছে, এই যে দেখো এখানে একটু খেয়াল করো, দ্য সার্কামস্টেন্স অফ কম্পোজিশন, এই জায়গাটা, হ্যাঁ। এখান থেকে যদি আমরা একটু দেখি, দেখো টু অ্যাপ্রিশিয়েট দ্য ফুল রেজোনেন্স অফ কিডস সনেটস, বলছে এই সনেটটা বোঝার আগে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সেন্ট্রালিটি অফ হোমার ইন ইউরোপিয়ান লিটারেচার। ফর সেঞ্চুরিজ হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি ওয়ার কনসিডার্ড দ্য কর্নারস্টোন অফ এপিক পোয়েট্রি and the source of Western imaginative culture. These works not only provided models of heroic action and narrative grandeur, but also offer profound reflections on human destiny, divine intervention, and the nature of existence. বিশেষ করে যদি আমরা ইডিপাস পড়েছি, তাই না? ইডিপাস পড়ে বুঝতে পারছি
যেখানে কিন্তু আমরা যে গড গডেস এখন যে গড বা আল্লাহতে বিশ্বাস করি, তখন কি ওটা করতো ওরা? বলো তো। তখন না কিন্তু তারা স্যার। করলো না। তারা অন্যরকম, মানে তুমি ওই ওই জাতীয় গল্পগুলো পড়লেই অবাক হয়ে যাবা যে একসময় এরকমটা ছিল মানুষের বিশ্বাস। হ্যাঁ, একসময় মানুষের বিশ্বাস এরকম ছিল। যেমন করে আমরা বেশ কিছু কিছু বিশ্বাসের এখনো পরিচিতি আছে। যেমন বগুড়ার মহাস্থানগড়ে ওই যে কি জানো, বেহুলার বাসর ঘর, তাই না বলা হয়। এখন ওটা সত্য মিথ্যা জি তা স্যার। তা জানি না, কিন্তু একটা গল্প কাহিনী তো আছে ওটা, না? যে বেহুলা লক্ষিন্দারের যে গল্প কাহিনী, তা ওইগুলো কি এখন কি সম্ভব ওগুলো? বলো তো। সেই মনসা দেবী, সেই মনসা দেবীর পূজা হয়তো এখনো করে হিন্দু সমাজে, কিন্তু আমরা কি ওগুলোতে বিশ্বাস করি? বলো। না না স্যার। স্যার। আমরা না হয়তো স্যার। যারা না অন্য স্যার। ধর্মের আছি সেগুলো হয়তো বিশ্বাসই করতে পারি না, কিন্তু একসময় ওরকম বিশ্বাস ছিল। হ্যাঁ, তাহলে এগুলো অবাক করার মতো। আমরা যখন প্রথম মহাস্থানগড় গেলাম, তারপরে ওই যে মহাস্থানগড়ের ভিতরে একটা কুয়া আছে, না কি যেন কুয়াটার নাম? বগুড়ার কেউ আছো? আচ্ছা, যাও। ওখানে স্যার নাম ভুলে গেছি। নামটা ভুলে গেলাম, ওখানে কয়েকবার গেছি। কমলা না জানি কি এরকম। হ্যাঁ, যে ওখানে নাকি যদি কেউ আহত হতো, ইয়া হতো, ওই কুয়ার পানির ভিতরে ফেলে দিলে নাকি, এবং সেখানে ওঠা নামার সিস্টেমও আছে, সে নাকি জীবিত হয়ে যেত বা সুস্থ হয়ে যেত। কি যেন নামটা ভুলে গেলাম, কয়েকবার গেছি, দেখো নামটা ভুলে গেছি। তা সেরকম বিশ্বাস ছিল। সমুদ্র দেবতার হিলিং পাওয়ার। হ্যাঁ, হিলিং পাওয়ার ছিল। তাহলে এখন সেই কুয়ার ভিতরে স্যার বোতল জিওত বোতল কুণ্ড পানি। নাকি? হ্যাঁ, জিওতকুণ্ড, এই তো দেখছো, হ্যাঁ জিওতকুণ্ড। হ্যাঁ, এই নামটা ঠিক আছে তো, জিওতকুণ্ড। তো যাই হোক, এরকম তাহলে বিশ্বাস করো যে তখন আমি যখন প্রথম মহাস্থান করে গেলাম বগুড়াতে, আইজুল্লাহ কলেজে ভর্তি হলাম, তারপর বন্ধুদের সাথে সাইকেলে করে মহাস্থান যখন গেলাম, তখন একটা অন্যরকম ফিল হচ্ছিল। যে এমন একটা, মানে চারিদিকে একটা নতুন একটা যেন একটা শহর ছিল এখানে, ঠিক আছে তো। প্রাচীরগুলো ছিল কি চওড়া, যেখান দিয়ে আমরা হাঁটছি, হ্যাঁ। এবং সেখানে প্রতিরক্ষার জন্য যে গেটগুলো, হ্যাঁ, কেমন ছিল। তার পাশে যে নদী, সেগুলো হয়তো কেমন ছিল। এখানে নিশ্চয় যোগাযোগের জন্য ব্যবহার হতো। ওখানে বসে বসে খুব কল্পনা করলাম, হ্যাঁ, যে ওই বাংলা যে এখন সিনেমাগুলো দেখছি ওইরকম সিনেমার সাথে কল্পনা করে দেখতে শুরু করলাম। মনে মনে ভাবতে শুরু করলাম যে এরকমটা হয়তো একসময় এখানে ছিল, কিন্তু আজকে এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, ইট খুলে খুলে আবার একটা পাথর আছে ওখানে, হ্যাঁ, ওই যে দুধ দেয় দেখি, ওখানে একটা বট গাছ আছে, বট গাছের একটা কালো পাথর জি আছে। স্যার। ওই পাথরে দুধ দিয়ে ওটাকে পূজাও করে মানুষ, ওই পাথরে নাকি দুধ খায়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এবং আরেকটা অবাক হয়েছিলাম সবচেয়ে বেশি, যে দেখো পাশাপাশি, হ্যাঁ, যেখানে একদিকে হচ্ছে মসজিদ আছে, সেখানে একটা মাজার আছে, শাহ বলখির মাজার নাকি। হ্যাঁ, সেখানে মাজারে মানে মন্দিরে ইয়া করা হচ্ছে, এই কি মসজিদে নামাজ হচ্ছে, হ্যাঁ, ওখানে মাজারে পূজা হচ্ছে। তারপরে হচ্ছে ওখানে গেলে পরে মোম কিনতে বলতেছে, হ্যাঁ, ওখানে আগরবাতি কিনতে বলতেছে, নিয়ে ওখানে দিতে হবে। আবার সেখানে নিয়ে তাকে সেখানে আবার প্রচুর ভিক্ষুক টিক্ষুক, মানে পুরো একটা পরিবেশটাই অন্যরকম। হ্যাঁ, তো ঠিক ওরকম একটু ভাবলেই ট্রান্সলেশন, যখন তুমি আসলে হোমারের ইলিয়াড বা ওডিসি যদি তুমি পড়ে থাকো, তাহলে বুঝবা যে কেমন আলোচনা, কেমন ডিসকাশন তিনি করেছেন, কেমন মানে বর্ণনা তিনি করেছেন, মনে হয় যেন অন্য জগতে যেন আমি ট্রাভেল করতেছি, এরকম। তাই বলছে দেখো, ইন রেনেসাঁস ইংল্যান্ড হোমার হ্যাড অলরেডি বিন ট্রান্সলেটেড ইন ইংলিশ বাই জর্জ চ্যাপম্যান, a poet, dramatist, and translator. Chapman's translation, completed in early 17th century, was significant because it made Homer accessible to English readers in a vigorous, energetic style. তাহলে যদি চ্যাপম্যান এটাকে ট্রান্সলেট না করতো, তাহলে কি একমাত্র যারা গ্রিক ল্যাঙ্গুয়েজ জানতো তারাই পড়তে পারতো। তাহলে যারা পারতো না তারা কি পড়তে পারতো বলো? ইংলিশ ম্যানেরা কি বলতে পারতো? হুম। না স্যার। পরবর্তীতে অবশ্য আলেকজান্ডার পোপো এগুলোকে ট্রান্সলেট করেছেন। অলদো লেটার দেখো ট্রান্সলেশন সাচ অ্যাজ আলেকজান্ডার পোপস ইন দ্য 18th century become more widely admired for their polish and elegance. Chapman's version remained remarkable for its boldness and intensity. For kids, encountering Homer in Chapman's Elizabethan English translation was not merely a literary exercise. আচ্ছা, দেখো ওটার কথা বাদ দিলাম। এরপর হচ্ছে দেখো এখানে কিভাবে সে পেলো। দ্য সনেট অন ফার্স্ট উইক ইন্টু চ্যাপম্যানস হোমার ওয়াজ কম্পোজড ইন অক্টোবর 1816 after a night of reading Chapman's translation aloud with kids close friend, দেখো, হ্যাঁ, চার্লস কোর্ডেন ক্লার্ক, মানে জোরে জোরে ট্রান্সলেটগুলো পড়তেছিলেন। Clark, a fellow enthusiast of literature and an important mentor to kids, had introduced him to Chapman's volumes. হ্যাঁ, they repeatedly দেখো reportedly read until dawn, তারা ভোর পর্যন্ত পড়েছিল এটা। Enraptured by the grandeur and majesty of the language, মানে এমনিতে মোহিত হয়ে গেছে। The next morning, kids wrote this Petrarchan sonnet capturing the awe and excitement of the discovery. Clark later recalled the scene, মানে সে তখন বর্ণনা করতেছে কেমন ওই সময় হয়েছিল, emphasizing that the sonnet was composed in a single sitting, as if kids had been seized by a sudden inspiration, মানে এমনভাবে মোহিত হয়েছে, এত ইন্সপিরেশন পেয়েছে তিনি বসে বসে লিখে ফেলছে। This immediacy is evident in the poem's imagery, which conveys the shock of revelation
লাইকিং দ্য এক্সপিরিয়েন্স টু দ্য অ্যাস্টনিশিং এক্সপ্লোরার্স কনফার্মিং নিউ ওয়ার্ল্ডস, হ্যাঁ, যে যখন এক্সপ্লোরার নতুন কোনো জগৎ আবিষ্কার করছে, ঠিক কিডস যেন ওরকম একটা নতুন কোনো জগৎ আবিষ্কার করে ফেলছে। এত, হ্যাঁ, চার্মড হয়েছেন এটা পড়ার পর। কথা বুঝতে পেরেছো? এই জন্য জি স্যার। তিনি অনেক এক্সপ্লোরের নাম টাম দিয়ে এই এক্সাইটমেন্টটাকে তিনি বোঝাতে চাইবেন, যে কেমন এক্সাইটমেন্ট, হ্যাঁ, কেমনভাবে তিনি এগুলোকে কল্পনা করছেন, বলছেন, হ্যাঁ। ওকে, তো যাই হোক আমরা একটু পড়ি, দেখি কি বলছে। বলছে মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রিয়ামস অফ গোল্ড, হ্যাঁ, realms of gold, and many goodly states and kingdoms seen. Round many western islands have I been, which birds in fealty to Apollo hold. হ্যাঁ, বলছে কি, হয়তোবা কবি বলছেন কি, এরকম অনেক জগতে আমি ট্রাভেল করেছি। মাস আই হ্যাভ ট্রাভেলড ইন দ্য রিয়ামস অফ গোল্ড, মানে কি তিনি ট্রাভেল করেছেন কিভাবে? হেলিকপ্টারে করে, প্লেনে করে, ট্রেনে করে, বাসে করে, নাকি সাহিত্যের জগতে? কোনটা বোঝাচ্ছে বলো? স্যার ইমাজিনেটিভ না, সাহিত্যের জগৎ স্যার। রিয়ামস মানে হচ্ছে জগৎ, জগৎ। গোল্ড মানে কি? গোল্ডেন টাইম। তাই বলছে কি, মাচ আই হ্যাভ ট্রাভেলড ইন দ্য রিয়ামস অফ গোল্ড অ্যান্ড ম্যানি গুডলি স্টেটস, স্টেটস মানে কি? রাজ্য, হ্যাঁ, রাষ্ট্র, কিংডম, অনেক দেখছি। এবং বলছে কি, রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইল্যান্ডস হ্যাভ আই বিন, এবং এই সাহিত্যকর্মের মধ্য দিয়ে আমি কত ওয়েস্টার্ন আইল্যান্ডে আমি ভ্রমণ করেছি। হুইজ বার্ডস, বার্ডস মানে কি? কবিরা, হ্যাঁ, দেখো, হুইজ বার্ডস ইন ফিয়েলটি টু অ্যাপোলো হোল্ড। বার্ডস মানে কি? কবি। অ্যাপোলো কোন দেবতাকে বলা হয় বলো? গড অফ পয়েট। অ্যাপোলো স্যার দেবতাকে, জিউস, হ্যাঁ, স্যার যে সূর্য জিউস, দেবতা, না 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 না, এক গ্রিক পুরাণের দেবতা। হ্যাঁ, স্যার গড অফ সান। হ্যাঁ, একে অনেকভাবে ধরা হয়, ঠিক আছে। তো এখানে এখানে যখন এসেছে তখন আমরা কি হিসেবে ধরবো? সান ধরবো নাকি তখন? না স্যার, এখানে হ্যাঁ, পোয়েট্রি হবে স্যার, poetry, পোয়েট্রি, হ্যাঁ, মিউজিক, হ্যাঁ, তাই বুঝলে, হিলিং পাওয়ার। হ্যাঁ, বার্ড মানেই তো কবি, আর কবি মানেই তার মানে অ্যাপোলোর কাছে কি তারা ফিয়েলটি মানে কি? ফিয়েলটি টু অ্যাপোলো। ফিয়েলটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলো? যারা ডেভোটেড, হ্যাঁ, অনুসারী, অনুগত্য করি। হ্যাঁ, অনুসারী বা এরকম কিছু, হ্যাঁ। তাই দেখো, এই যা ফিউডাল টেনেন্টস আছে হতে গেল, ফর্মাল অ্যাকনোলেজমেন্ট, এই যে অনুসারী, হ্যাঁ, ফর্মাল অ্যাকনোলেজমেন্ট অফ লয়ালটি টু আ লর্ড, তারা যেন কি এর প্রতি ডেভোটেড, হ্যাঁ, অ্যাকনোলেজড, ঠিক আছে। তো তারা যেন এর সাথে কি হচ্ছে জানে, তাই বলছে এগুলো কারণ কি? এগুলো তিনি যে ভ্রমণ করেছেন অনেক জগৎ, সেগুলো কিসের মাধ্যমে? ওই রাইটারদের মাধ্যমে, বা অনেক কবিতা গল্পের মাধ্যম দিয়ে তো তিনি এগুলো শুনেছেন, দেখেছেন, জেনেছেন, সেটা তিনি বলতে চাচ্ছেন। যে দিস ফ্রেজ দেখো, সিগনিফাইজ দ্যাট দিস আর্টিস্ট আর ইন সার্ভিস টু অ্যাপোলো অ্যান্ড দেয়ার ওয়ার্ক ইন্সপায়ার্ড অ্যান্ড গাইডেড বাই হিম। বার্ড মানে কাদেরকে বোঝায়? কবিদের বোঝায়, বা মিউজিশিয়ানস মানে যারা বিশেষ করে গীতি কবিতাদের বোঝায়, কবি যারা, তাদেরকে বোঝায়। ফিয়েলটি মানে হচ্ছে এলিজিয়েন্স অর লয়ালটি টু অ্যাপোলো, হ্যাঁ। তাই বলছে দেখো, কিডস ইউজ দিস ফ্রেজ টু কানেক্ট হিজ ওন লিটারি এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রেডিশন অফ ক্লাসিক্যাল লিটারেচার and the divine inspiration of Apollo. By referencing Apollo, he highlights the profound and sacred nature of poetry and its connection to divine. The phrase is always acknowledging, ওটা বাদ দিলাম, আর একই কথা। তাই বলছে কি জানো, যে এই যে বার্ডেরা বা কবিরা বা গীতি কবিরা যে কাহিনী বা গল্পের মাধ্যম দিয়ে তারা আমাদেরকে দেখিয়ে গেছেন, তাই তো সেই কাহিনী গল্পের মধ্য দিয়ে আমি কত জগৎ ভ্রমণ করেছি, কত রাজ্য দেখেছি, হ্যাঁ, গুডলি মানে কি? কত উন্নত, ভালো ভালো কিংডম অ্যান্ড স্টেট আমি সিন করেছি। তাহলে এগুলো কি ফিজিক্যাল আই দিয়ে নাকি ইমাজিনারি আই দিয়ে বলো? ইমাজিনারি আই দিয়ে। স্যার ইমাজিনেটিভ আই দিয়ে। হ্যাঁ, যে যখন আমি পড়তেছি তখন আমি কল্পনায় সেগুলোকে দেখছি, ঠিক আছে। তাই বলছে যে অফেন অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স হ্যাড আই বিন, ঠিক আছে। তো দেখো, অফেন অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স, এরকম একটা, হ্যাঁ, অর্থাৎ এরকম একটা ওয়াইড এক্সপেন্স মানে কি? মানে বিশাল একটা জগৎ, হ্যাড আই বিন টোল্ড, ঠিক আছে। তো আমাকে বলা হলো যে আরও একটা বিশাল জগৎ আছে। মানে তিনি তো খুব পড়তেন, না, এটা দিয়ে বোঝানো গেল কি তিনি খুব পড়তেন। পড়ার মাধ্যম দিয়ে, সাহিত্যের মাধ্যম দিয়ে, গল্প কাহিনী কবিতার মাধ্যম দিয়ে তিনি অনেক জগৎ দেখছেন, কিন্তু তিনি আর একটা দেখেছেন, সেটা আরও ওয়াইড। দেখো, হ্যাঁ, ওয়ান ওয়াইড এক্সপেন্স হ্যাড আই বিন টোল্ড দ্যাট ডিপ ব্রাউড হোমার রুলড। যে রাজ্যের শাসককে ছিল বলো? যে রাজ্যের হোমার। হোমার, কারণ হোমারই তো এই কাহিনীটা লিখছেন নাকি, মানে লেখকই যেন কি ওখানে শাসক হয়ে গেছে, মানে তিনি যেভাবে চাইবেন তিনি তার রাজ্যকে সেভাবেই তো বর্ণনা করবেন নাকি। তাই তিনি বলতেছেন যে রাজ্যের শাসককে বলো,
যে রাজ্যের শাসক হোমার। বা যে রাজ্যের প্রতিষ্ঠাতা হলো এই হোমার। তারপরে দেখো, হ্যাঁ, দ্যাট ডিপ ব্রাউড হোমার রুলড অ্যাজ ইজ ডিমেন্স, মানে এখানে বলতে হোমার ডেসক্রাইব অ্যাজ এ থটফুল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পয়েট। ডিপ ব্রাউড কেন, সবসময় দেখে যারা চিন্তা করে তাদের কি এই ভ্রুটা কেমন থাকে বলো তো, কুচকে থাকে না সবসময়, সবসময় চিন্তা, সবসময় গভীরতা, এরকম আর কি। হ্যাঁ, ওয়াজ দ্য রুলার অ্যান্ড মাস্টার অফ হিজ লিটারি ওয়ার্ল্ড, হিজ ডিমেন্স, ডিমেন্স মানে কি ওয়ার্ল্ডকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বলছে দিস ডিমেন্স রেফার্স টু বোথ দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড সেটিং অফ দ্য এপিক পয়েন্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ হিজ রাইটিং দেমসেলফ। ইট সিগনিফাইজ হোমার্স পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যাজ এ পোয়েট, creating and governing the realms within his work. The phrase emphasized the vastness and depth of Homer's poetic kingdom. তাহলে তিনি যেন শাসক ছিলেন, হ্যাঁ, তাহলে দ্য ডিপ প্রাউড হোমার রুলড অ্যাজ ইজ ডিমেন্স, তাহলে যে ওয়াইড এক্সপেন্স একটা রাজ্য আমি দেখেছি, যে রাজ্যের শাসক ছিলেন হচ্ছে এই হোমার। বুঝতে পারছেন? তাহলে আমি অনেক দেখছি, কিন্তু এত ওয়াইড এক্সপেন্স একটা স্টেট আমি আগে কখনো যেন দেখি নাই। বুঝতে পেরেছ কি বলতে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তা বলছে yet did I never breathe its pure serene, মানে আমি এগুলো শুনেছি। দেখো, I had been told, মানে কি had I been told, মানে আমাকে বলা হয়েছে যে এরকম হোমারের এরকম বিশাল বিশাল কাহিনী আছে, গল্প আছে, এগুলো আমাকে বলা হয়েছে। had I been told মানে আগে, যতক্ষণ না yet did I never breathe its pure serene, সবাই বললেও আমি তখনও বুঝতে পারিনি যে কত ওয়াইড এক্সপেন্স। যতক্ষণ না বলে টিল আই হার্ড চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড, মানে অনেকেই আমাকে বলেছে, মানে কি তিনি বলতে চাচ্ছেন যে অনেকের কাছ থেকে আমি শুনেছি বা অনেক লেখাতে আমি পড়েছি এই হোমারের এই রাজ্য সম্পর্কে, তাই তো, হোমারের এই কাহিনী বা গল্প সম্পর্কে। কিন্তু এটা যে এত ভাস্ট, এত পিওর, এত সুন্দর, এটা আমি তখনও বুঝিনি যতক্ষণ আমি চ্যাপম্যানের বইটা না পড়েছিলাম। কিন্তু যখন আমি চ্যাপম্যানের বইটা পড়লাম, তখনই হলো কি, দেন ফেল্ট আই, দেখো, লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইজ। যখন আমি তাহলে শুনলেও ততটুকু আশ্চর্য হইনি, ততটা মোহিত আমি হইনি। কিন্তু যখন আমি চ্যাপম্যানের এই হোমারের ট্রান্সলেশনটা পড়লাম, তখন আমার কাছে এমন মনে হলো যেন আমি যেন হয়ে গেলাম কোনো কি, ওই যে ওয়াচার অফ দ্য স্কাই, মানে আকাশের তারা, চন্দ্র, নক্ষত্র স্টাডি করে কারা বলো, কাদেরকে বলা হয় এটাকে বলো তো? জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার আর অ্যাস্ট্রোনমার, কোনটা কারা? স্যার অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজার আর অ্যাস্ট্রোনমার কোনটা বলো তো? কোনটা? স্যার অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, দেখো এখানে লজার স্যার। লজি, দেখি কি বলে অ্যাস্ট্রোলজার, তোমরা কেন কনফিউজ? অ্যাস্ট্রোলজার বলতে কি কি বোঝায়? অ্যাস্ট্রোলজার কারা? অ্যাস্ট্রোলজার কারা? দেখো, যারা বিশেষ করে দেখো টেল আদার্স অ্যাবাউট দেয়ার ক্যারেক্টার টু প্রেডিক্ট দেয়ার ফিউচার, বিশেষ করে কিসের মাধ্যমে? অ্যাস্ট্রোলজি ব্যবহার করে যারা কি করে, মানুষের ভবিষ্যৎ বলতে পারে। ঠিক আছে তো? তাহলে অ্যাস্ট্রোলজি যাচ্ছে হচ্ছে কি জ্যোতিষবিদ্যার সাথে, মানে জ্যোতিষবিদ্যা মানে হচ্ছে যারা ওই তারা নক্ষত্র দেখে কারো ভবিষ্যৎ বলে। ঠিক আছে তো? কিন্তু আমরা যেটা পড়তেছি এটা কি অ্যাস্ট্রোলজির সাথে আছে নাকি অ্যাস্ট্রোনমির সাথে আছে? দেখো তো, অ্যাস্ট্রোনমির সাথে স্যার। হ্যাঁ, দেখো অ্যাস্ট্রোনমার কারা? যারা হচ্ছে এমনিতে তারা নক্ষত্র স্টাডি করে, এটা হচ্ছে সায়েন্সের অংশ হিসেবে। তাহলে আমরা বলবো কি অ্যাস্ট্রোনমারের সাথে, তাই তো, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ সেলেস্টিয়াল অবজেক্ট, স্পেস অ্যান্ড দ্য ফিজিক্যাল ইউনিভার্স অ্যাজ আ হোল। তাহলে ওইরকম যারা অ্যাস্ট্রোনমাররা কি করে দেখবা যে ওই যে ইয়া দেখে না, এই যে দূরবীন দিয়ে, হ্যাঁ, দূরবীন দিয়ে, তারপরে তো মোটামুটি গ্রহ নক্ষত্র দূরত্ব মেনটেন করছে, দেখছে, এগুলোকে যারা স্টাডি করে, মনে করো এরকম একজন ব্যক্তি প্রতিদিন ছাদে ওঠে এই গ্রহ নক্ষত্র স্টাডি করতে করতে হঠাৎ করে একটা নতুন যদি গ্রহ আবিষ্কার করে, তখন তার কেমন হবে? যেটা আগে কখনো দেখেনি, বলো তো? স্যার এক্সাইটেড হয়ে যাবে। বাবা, সে তো মনে হবে যেন কিছু একটা করে ফেলেছে, হ্যাঁ, যে মনে হবে যেন কি যেন একটা আবিষ্কার, মানে আসলে তো সেটা তো অদ্ভুত, যে আগে কখনো দেখেনি, এতদিন ধরে মনে করো 10 বছর ধরে সে এরকম ভাবে দেখে যাচ্ছে, হ্যাঁ, তার এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। হঠাৎ করে একটা দেখলো নতুন একটা গ্রহ, দেখতে একটু যা দেখেছি তার থেকে ভিন্ন, তখন কেমন হবে? ঠিক ওরকম কবিরও ফিল হচ্ছে। বলছে ফেল্ট আই লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইজ when a new planet swim into his skin, মানে কি? দৃষ্টিসীমা, হ্যাঁ, আসছে নজরে।
আচ্ছা, কি বোঝা গেল? কি বলতে যাচ্ছে এখানে? তাহলে ওই রকম নতুন যদি প্ল্যানেট তার ওই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সে একবার দেখতে পারে, হ্যাঁ, তাহলে কেমন হবে বলো তো? হুম, সে তো লাফিয়ে উঠবে নাকি? আমাকে শুনতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ, তাই বলছে আমারও ঠিক ওইরকম ফিল হচ্ছিল যখন আমি হোমারেরটা পড়লাম। হোমারের বই যখন আমি পড়লাম চ্যাপম্যানের ট্রান্সলেশনের মাধ্যমে, হ্যাঁ, তখন তখন আমি বুঝতে পারলাম যে আসলে হোমারের জগৎটা কেমন। এবং হচ্ছে এবং দেখো দেখো তিনি কিন্তু অর বলছেন, অথবা কেমন ফিল হলো? অর ফেল্ট আই, দেখো, অর ফেল্ট আই লাইক স্টাউট কর্টেজ হোয়েন উইথ ইগল আইজ হি স্টিয়ার্ড অ্যাট দ্য স্পেসিফিক। কর্টেজকে বলো স্টাউট, স্টাউট বলা হচ্ছে তাকে, কিন্তু মানে একনিষ্ঠ মানুষ। দেখো কর্টেজ নেম, আচ্ছা মিনিং এ তো না, স্যার আবিষ্কারক। আবিষ্কারক, হ্যাঁ, যে নদী নালা, মানে একজন ডিসকভারার। আরে বাবা রে কি আসতেছে, এই দেখো, আহা, নামের মিনিং কেন আসলো গো? আচ্ছা, আমি মিনিংটাই দিয়ে রাখছি। আচ্ছা যাও, দেখো এই যে বলছি কি একজন, দেখো হার্নান কর্টেজ দ্য স্প্যানিশ, দেখো এইখানে একটু খেয়াল করো, এখানে কয়েকজনের তুলনা করাবো। এখানে যে হচ্ছে কি আবিষ্কার করেছিল, দেখো, বোথ কর্টেজ কনকোয়েস্ট অফ মেক্সিকো, তাহলে মেক্সিকো আবিষ্কার করা, হ্যাঁ, দেখো তাহলে কি স্পেসিফিক, কি স্পেসিফিক কি বলো? প্রশান্ত প্রশান্তি মহাসাগর, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে, হ্যাঁ, যখন সে যেতে যেতে হঠাৎ করে, মানে ইগল আই মানে কি, ইগলের মতো চোখ দিয়ে সে কি করছে, পরখ করতেছে যে কোথায় একটা দ্বীপ আসবে, কোথায় একটা দ্বীপ পাওয়া যাবে, হ্যাঁ, তাই বলছে ঠিক অর, তাহলে আমারও এরকম ফিল হলো যখন কর্টেজ, ঠিক আছে তো, কি করলো, তার ওই ইগল আই দিয়ে যখন সে প্যাসিফিকের দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে দেখতে পেলো যে একটা দ্বীপ, ঠিক আছে তো, মেক্সিকো দ্বীপটাকে যখন সে দেখতে হবে তখন কেমন হবে, যে অল ইজ মেন লুকড অ্যাট ইচ আদার উইথ আ ওয়াইল্ড সারমাইজ, হ্যাঁ, তখন তার সাথে আরো যে সকল মানুষরা ছিল তখন কেমন করলো, সবাই সবাই সবার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, হ্যাঁ, তাই ওয়াইল্ড মানে কি, তখন কেমন হবে বলতো, যে তারা অনেক দিন ধরে, মনে করো তখন তো এই যে বললাম যে তখন তার ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, তখন মনে করো কি ওই বইটা ঠেলে ঠেলে বাতাসকে কাজে লাগিয়ে সেই মনে করো ইয়ার মতো, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের মতো ওই নদী, মনে করো জাহাজে করে তারা যাচ্ছে। তো ওই জাহাজে যখন তারা যাচ্ছে, যেতে যেতে যদি মনে করো যে অনেক দিন হয়ে গেছে, মাস হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, কিন্তু কোনো দ্বীপ পায়নি, এখনো পানির ভিতরে তারা ভাসছে, তাহলে হঠাৎ করে যদি একটা দ্বীপ পায় তাহলে কেমন হবে? হুম, স্যার ম্যাক্স লেভেলের এক্সাইটমেন্ট থাকবে। হ্যাঁ, তাই বলছি সেই কি, সেই অবস্থা। মানে সবাই সবাইকে ধরে মনে হয় যেন কি বাঁচা না বাঁচলো, হ্যাঁ, এরকম আর কি, ঠিক আমাদের, স্যার যদি বাংলাদেশ যদি স্যার হচ্ছে এশিয়া কাপটা জিতে ইন্ডিয়াকে হারাতে তেমন যেমন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছে, তা ওইরকম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইয়ে আছে না, ওয়াইল্ড এক্সপেরিয়েন্স যেটা আছে না, তিনটা নেভিতে সেকেন্ড টাইম হ্যাঁ ভিজিট করার পর আর হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ যেটা ছিল। তাহলে খুব এই এক্সাইটমেন্ট, হ্যাঁ, তাই বলছে অল ইজ মেন লুকড অ্যাট ইচ আদার, হ্যাঁ, উইথ আ ওয়াইল্ড সারমাইজ, এবং তারা কি হলো, মানে মানুষ অনিষ্ঠ হয় না যে অবাক হয়ে গেলে আর চিৎকার করে না, তখন কেমন হয়ে যায় বলো? নীরব হয়ে যায় না, মানে হতবাক হয়ে যাবে না, হতবাক বুঝি তো আমরা, হতবাক হওয়া, হ্যাঁ, সে হতবাক জি স্যার। কর্তব্য বিমুখ। কথা বলা হচ্ছে, হ্যাঁ, তা বলছে দেখো লুকড অ্যাট ইচ আদার সাইলেন্ট আপন আ পিক ইন ড্যারিয়েন, হ্যাঁ, এখানে তাহলে দেখো দেখো আমরা যদি একটু করে দেখি, সরি, এখানে কি বলছে দেখো, হুম, এটা দিয়ে বলছে কি, ডিসক্রাইব দ্য মোমেন্ট অফ প্রোফাউন্ড অ অ্যান্ড শেয়ার্ড ওয়ান্ডার, হ্যাঁ, দেখো একজন আরেকজনকে জড়িয়ে ধরে হয়তো খুব আনন্দ করছে, হ্যাঁ, ওয়ান্ডার এক্সপিরিয়েন্স বাই কর্টেজ অ্যান্ড হিজ মেন আপন ফার্স্ট সিইং দ্য প্যাসিফিক ওশান ফ্রম আ মাউন্টেন পিক ইন ড্যারিয়ান, প্রেজেন্ট ডে পানামা, হ্যাঁ, the phrase captures a sense of speechless amazement as they gazed upon the vast unknown expanse of the new ocean, a moment of silent collective revelation, looked at each other, হ্যাঁ, এটা হচ্ছে কি লুকড অ্যাট ইচ আদার মানে কি, মানে অবাক হয়ে তাকায় না মাঝে মাঝে, একটা কিছু দেখার পর আমরা সবাই একজন আরেকজনের দিকে তাকায়, তাহলে এক্সাইটমেন্টের কথা একটু ভাবো কি বলতে চাচ্ছে, হ্যাঁ, মানে বলছে কি যে
দেখো where words fail to capture the magnitude of the sight, মানে এত ওভারওয়েলড হয়ে গেছে, তারা সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই বলছে দ্য সাইলেন্স আন্ডারস্কোর দ্য ডিপ ইম্প্যাক্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অন দ্য ম্যান, মানে মানুষগুলো কি ধরনের এক্সপিরিয়েন্স তারা পাইলো সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। কথা কি বুঝতে পারছো তাহলে কি বলতে চাইলো? মূল কথা হলো শেষেরগুলো জাস্ট একটা সিমিলি, এগুলো কি সিমিলি ইউজ না, যে কবি কিভাবে ফিল করলেন, তাই না? এগুলো সিমিলি। আর এই জায়গাটা হলো তিনি এক্সাইটমেন্টটা ফিল কখন করলেন বলো তো, এই এক্সাইটমেন্টটা ফিল কখন করলেন? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তো, নাকি নাই নেটের সমস্যা? জি স্যার। আচ্ছা, কখন ফিল করলেন তিনি এই এক্সাইটমেন্টটা বলো? যখন চ্যাপম্যানের হোমওয়ার্কটা করলেন। হোমওয়ার্কটা পড়ার পরে। আচ্ছা, তো সেটা যদি আমরা একটু দেখো এখানে কি বলছে, যে প্যারাফ্রেজটা যদি আমরা দেখি, বলছে আই হ্যাভ এক্সপ্লোরড ম্যানি রিচ realms of literature, reading countless beautiful works of poetry and imagination. I have visited in spirit the poetic island shaped by writers devoted to Apollo, the god of poetry. হ্যাঁ, মানে অনেক রাইটার দ্বারা অনেক আইল্যান্ড, অনেক কিছু তারা তৈরি করেছে কল্পনা দিয়ে, কবিতা দিয়ে, গল্প দিয়ে। Yet although I had often heard of vast and noble domain, হ্যাঁ, আমি হোমারের এই vast and noble মানে শুনেছি, I never truly experienced its power and purity till I encountered George Chapman's bold and vigorous translation of his work. At that moment I felt the same awe as an astronomer who suddenly discovered a new planet in the sky, and like the explorer Cortes who, gazing with piercing eyes upon the specific ocean for the first time, stood in silent wonder with his companion on a peak in Dorian. আচ্ছা, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা দিয়ে কি বোঝানো হলো। হ্যাঁ, কি বুঝতে পারছো সবাই? Yes, জি sir. স্যার। জি স্যার। এখানে একটু খেয়াল করে দেখো, Keats has wide experience in the reading of poetry and is familiar with Homer, Iliad and Odyssey, but not until now he has special aesthetic enjoyment to be gained from reading Homer in the translation of George Chapman. For him, the discovery of Homer as translated by Chapman provides the same kind of overwhelming excitement felt by an astronomer who has discovered the new planet, or by Cortes when he first saw a specific from a summit, তাই তো, in Central America, মেক্সিকো থেকে। তাই এগুলো একটু ট্রান্সলেশন, এগুলো একটু দেখে নিবা, শীটগুলো একটু পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা যেখানে আসলে কি বলা হয়েছে। ঠিক আছে, ওকে। তো দেখো এই সব জায়গাতে আমরা কি দেখতেছি, মেইনলি কল্পনা, না কল্পনা ব্যাপারটা, পাওয়ার অফ ইমাজিনেশন। তাহলে আমরা কয়টা কবিতা পড়লাম? জন কিটসের চারটি স্যার। চারটা পড়ে ফেললাম। চারটা। হ্যাঁ, এবং আমরা 3টা ওড পড়েছি, একটা সনেট পড়েছি। এটা কিন্তু সনেট, ঠিক আছে তো? এটা হলো পেট্রাগান সনেট। পেট্রাগান সনেটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু পড়লে তোমরা দেখতে পাবা, একটু ভ্যারিয়েশন থাকতে পারে। এই তো এই হলো আমাদের জন কিটস নিয়ে আলোচনা শেষ। এরপর আগামী ক্লাস থেকে আমরা শেলি শুরু করব। শেলি। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে? শেলির তো পোয়েমগুলো অনেক বড়। হ্যাঁ, টু আ স্কাইলারটা একটু ছোট, কিন্তু অ্যাডোনাইসটা অনেকটাই বড়। ওটা হয়তো আমাদের কয়েকদিন সময় লাগবে। টু আ স্কাইলার হয়তো 2টা ক্লাস লাগতে পারে, কিন্তু অ্যাডোনাইসটা একটু বেশি সময় লাগবে। ওটা ঠিক অনেকটা আমরা যেমন পড়লাম না, এই যে বাইরনের ডন জুয়ান, ওরকম একটা। জি স্যার। বাট স্যার ওটা সিম্বলিক হচ্ছে এর মতো, এসটি কলেজের কুবলা খানের মতো। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। এটা একটা এলিজি, পাস্টোরাল এলিজি। সেখানে পাস্টোরাল এলিজির আসলে আমরা বৈশিষ্ট্যগুলো, ফিচারগুলো জানবো। ওখানে কিছু এরকম মিথোলজিক্যাল কিছু কাহিনী আছে, রেফারেন্স আছে, ঠিক আছে তো, সিম্বলিক মিনিং আছে। সমস্যা হবে না, এনজয় করা যাবে আর কি। কবিতাটা যে খুব ভালো জি লাগবে স্যার, তা না, সিম্বলিক মিনিং বেশি। ভালো লাগবে আর কি। আচ্ছা, তো দেখি আপনি তোমাকে কল দিচ্ছে। আজকে আমাকে একটু শেষ করতে হবে জায়গায়, হ্যাঁ, একটু কাজ হঠাৎ করে পড়ছে। তো আজকে এখানে একটু শেষ করছি। তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, হুম, আচ্ছা। সো থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।